ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকে আমাদের বিষয় ছাত্র রাজনীতির একাল সেকাল। এটা খুব সাধারণ একটি বিষয় মনে হতে পারে, কিন্তু আসলে আমরা কয়েকদিন ধরেই তো ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছি। এটাকে গুরুত্ব দেওয়ার কারণ হলো যে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে এই নতুন বাংলাদেশ আসলো, সেই জায়গাতে ছাত্র রাজনীতিই আসলে হয়তো কোনো দলীয় ব্যানারে না, কিন্তু সেটি তো এক ধরনের রাজনীতি। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তারা তো রাজনৈতিক দাবি করেছেন, কিন্তু অ্যানোনিমাসলি, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট ব্যানারে নয়। অর্থাৎ সুনির্দিষ্ট ব্যানার যদি না হয় তাহলে সেটি হলো সার্বজনীন সংগঠন। সেই সার্বজনীন সংগঠনে যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন, যারা এই তুমুল অভ্যুত্থানের মাধ্যমে দেশ দেশ ও জাতিকে মুক্ত করলেন, বলা যায় যে যেহেতু আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি দেশে, এখানে তার স্বাধীনতার কিছু নেই, কিন্তু এক ধরনের শোষণ থেকে তো তারা মুক্ত করলেনই। এই যে নতুন প্রজন্ম, তারা মাত্র 2-2.5 বছরের মধ্যে কেন এই অস্থিরতার মধ্যে মেতে উঠলেন? এটার পেছনে আসলে কি? আমি জানি না ছাত্র নেতারা জানেন কিনা, তারা কি আসলে এটা কতটুকু বোঝেন যে এটি কি তারা করছেন, না কেউ তাদেরকে করাচ্ছে, নাকি তারা বুঝে করছেন, নাকি না বুঝে করছেন, নাকি করার প্রয়োজন করছেন? এই প্রশ্নগুলোর উত্তর থাকবে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের রামপুরা বনশ্রী অঞ্চলের অন্যতম প্রধান সংগঠক আজিলুল হক জিয়ন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের যাত্রা শুরু। রূপপুরে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন। আগস্টে যুক্ত হতে পারে জাতীয় গ্রিডে। ন্যায় বিচার প্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার, বলেছেন প্রধানমন্ত্রী। ন্যায় বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ৭১-এর সাথে ২৪-এর তুলনা নয়, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত সমর্থক হতে পারে না। সংসদে ফজলুর রহমান। জামায়াতের প্রতিবাদ। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পতিত সরকার এটিকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, মন্তব্য উপদেষ্টা ডাক্তার জাহেদের। এবং ৭ মামলায় সাংবাদিক শাকিল রূপার তদন্তে আর ১ মাস সময় চাইল রাষ্ট্রপক্ষ। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি রেজাউল করিম শাকিল আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজিল হক জিয়ন, আপনিও ছিলেন। আমি প্রথমেই বললাম যে কাঁধে কাঁধ মিলিয়ে যে গণ অভ্যুত্থান এই জেনজিরা নিয়ে আসলো, এই যে শহীদ হলেন এতজন, এই যে প্রায় ৩০,০০০ লোক পঙ্গু হলো, অনেকের চোখ নাই, হাত নাই, পা নাই, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো খুব অল্প সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই যে অস্থিরতা, একজন আরেকজনকে বিভিন্ন ধরনের বিশেষায়িত করছেন, এটা কেন? এটা কি আপনারা করছেন, নাকি আপনারা কারোর গুটি, নাকি আপনার কি মনে হয়? আর এটা কোথা থেকে কোথায়, কিভাবে যাচ্ছে, কিভাবে শুরু হচ্ছে? ধন্যবাদ আপনাকে। যে সমস্ত দর্শক দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই বিপ্লবের পর, জুলাই বিপ্লবে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করেছিলাম, সেখানে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে একটা ফ্যাসিবাদী শাসনের বিলুপ্তি সাধন করার পর আমাদের সামনে সুযোগ ছিল যে পুরনো যত বস্তাপচা নেগেটিভ, পুরনো যত অপরাজনীতি, সব কিছুকে পেছনে ঠেলে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা এবং ছাত্র রাজনীতির একটা নতুন মডেল বিনির্মাণ করা। আমরা যদি একটু দেখি ছাত্র শিবিরের ভূমিকাটা আসলে গত 2 বছর কী ছিল। আপনি যদি দেখেন ছাত্র শিবির গত 2 বছরে প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা মহানগরীতে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় থানায় প্রচুর ইনোভেটিভ প্রোগ্রাম করেছে। ছাত্র শিবির জুলাই নিয়ে জাতীয় জাদুঘরে জুলাই প্রদর্শনী করেছে। ছাত্র শিবির জুলাই নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল প্রোগ্রাম করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর স্টুডেন্ট রিলেটেড প্রোগ্রাম করেছে। ছাত্র শিবিরের সাথে সাধারণ শিক্ষার্থীদের প্রচুর মত বিনিময় হয়েছে। এর কোনো একটি কাজেও কোনো ধরনের উস্কানি বা কোনো ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে এমনটা আপনারা খুঁজে পাবেন না। কিন্তু পরিস্থিতিটার
বেশি অবনমন হইতে থাকে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা রেখেছিলাম। আমরা বিশ্বাস করতাম যে তিনি আমাদের সকলের যে আশা, সকলের যে প্রত্যাশা, সেটা পূরণে তিনি এগিয়ে আসবেন। এবং ছাত্রদলের যে নেতাকর্মীরা আছেন, যে ভাইরা আছেন, তারা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের সাথে একসাথে ছিল, যে লড়াইটা একসাথে দীর্ঘদিন করেছিলাম, আমরা বিশ্বাস করতাম যে জুলাই বিপ্লবের পরও সেটা আমরা চালাই যেতে পারবো, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। কিন্তু 12ই ফেব্রুয়ারির পর ক্যাম্পাসগুলোতে এই যে অস্ত্রের ঝনঝনানি শুরু হলো, বিশেষ করে খুব ছোটোখাটো বিষয়ে, যে এখানে পাশেই তিতুমির কলেজ আছে, তিতুমির কলেজে ছাত্র শিবিরের জনশক্তিরা ব্যানার টানিয়েছে শিক্ষার্থীদেরকে, নবীন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে। এই ব্যানার খুলে ফেলা, ছাত্র শিবির পুনর্বার ব্যানার টানাতে গেলে হল থেকে শিক্ষার্থীরা এসে ছাত্র শিবিরের লোকজনকে মারধর করা। তিতুমির কলেজ সাংবাদিক শিক্ষার্থীরা এসে হল থেকে ছাত্র দলের নেতৃত্বে হলের যারা ছিল, তিতুমির কলেজের ছাত্রদল হলটা অলমোস্ট ছাত্রদলের দখলে, সেখানে সাংবাদিক থেকে শুরু করে ছাত্র শিবিরের 10-12 জনকে আহত করা হয়। তো সিমিলার ঘটনা আমরা চট্টগ্রাম সিটি কলেজে দেখি। ছাত্র শিবিরের জনশক্তিরা সেখানে এসএসসি পরীক্ষা উপলক্ষে ব্যানারটা নিয়েছিল, সেই ব্যানার ছাত্রদল খুলে ফেলে। এর প্রতিবাদে ছাত্র শিবির অধ্যক্ষের কাছে বিচার দিতে আসলে সেখানে ছাত্র শিবির উপর হামলা করা হয়। ছাত্র শিবির এইটার প্রতিবাদে পুনর্বার বিকেলবেলা বিক্ষোভ মিছিলের ডাক দিলে সেখানে ছাত্র শিবিরের উপর হামলা করা হয়, গোড়ালি কেটে দেওয়া হয়। এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, এরপর ঈশ্বরদীতে ছাত্র শিবিরের পূর্ব নির্ধারিত কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল, সেখানে ককটেল ফাটানো হয় ছাত্রদলের পক্ষ থেকে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সেখানে ছাত্র শিবিরের থানা সভাপতিকে মেরে রক্তাক্ত করে ফেলা হয়। সেখানে রাজারহাট উপজেলার সভাপতি, সেক্রেটারি, ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব যারা ছিল তাদের মাধ্যমে। এই যে একের পর এক ঘটনা ঘটছে। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র শিবিরের একজন সদস্য, যিনি ডাকসু নির্বাচনের সদস্য প্রার্থী ছিলেন, আব্দুল আল মাহমুদ, তার নামে একটা অশ্লীল ফটো কার্ড বানানো হয়, এআই জেনারেটেড, যেটা ফেক প্রমাণিত হয়। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে এটা ভেরিফাই করা হয় যে এই জিনিসটা ফেক প্রমাণিত হওয়ারও পরে শাহবাগ থানায় হামলা করে সেখানে ডাকসু নেতৃবৃন্দ সহ ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে আহত করা হয়। এই প্রত্যেকটা ঘটনায় একটা ঘটনাও পাওয়া যাবে না যেখানে ছাত্র শিবির আগ বাড়ায়া ছাত্র শিবির কারোর উপর হামলা করতে গেছে। প্রত্যেকটা জিনিসে ছাত্র শিবিরকে পরিকল্পিতভাবে উস্কানি দেওয়া হয়েছে যে আঘাত করা হচ্ছে, তোমরা পাল্টা জবাব দাও। কিন্তু আমরা কোথাও এই আমাদের উপর যে আক্রমণ এসেছে, আমাদের উপর যেই উস্কানি এসেছে, একটা উস্কানি তো পা না দিয়ে আমরা সর্বোচ্চ ধৈর্য ধরেছি। এখনও পর্যন্ত আমাদের যে চট্টগ্রামের যে গোড়ালি কাটা গেছে, যে আশরাফুল এখনও হসপিটালে আছে। ছাত্রদলের ভাইরা যখন আমাদেরকে নানান জায়গায় হামলা করছে, তখন আমাদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেক দিন হসপিটালে যে সে আহত ভাইদেরকে দেখতে যাচ্ছে। আমরা সারা দেশে আমাদের নববর্ষ প্রকাশনী উৎসব চলতেছে, অনেকগুলো শাখায় এটা করতেছে। এর বিপরীতে ছাত্রদল ক্যাম্পাসের বাইরে নানান জায়গায় আমাদের উপর হামলা চালাচ্ছে। তো আমার মনে হয় যে এই যে একের পর এক হামলা হচ্ছে, চট্টগ্রামে সিটি কলেজে যে ছেলেটা হামলা করলো, যাদের অস্ত্র হাতে নিয়ে ছবি ভাইরাল হলো, আপনি দেখবেন 2 বছরের মধ্যে এরা বড় পদে পদায়িত হয়েছে। এই যে মানে আগামীতে, হ্যাঁ, আগামীতে একটা দলে যখন অন্যায় অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়, তখন তার কর্মীরা এটাতে উৎসাহিত হয়। আপনি দেখবেন যে ছাত্র দলের রাকিব ভাই থেকে শুরু করে, নাসির ভাই থেকে শুরু করে, রাকিব ভাই গতকালকে তিনি ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিক সমিতি, যেটা খুবই সকলের কাছে গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান, সেই সমিতির সভাপতি সেক্রেটারিকে গুপ্ত শিবির আখ্যায়িত করেছে। এই যে একটা দলের সভাপতি প্রকাশ্যে উস্কানি দিচ্ছে, রাকসুদ জিয়াস, ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ সাংবাদিক সমিতিকে গুপ্ত শিবির আখ্যায়িত করেছে। এটা পত্রিকায় নিউজ হয়েছে, উনি ওনার বক্তব্যে এটা বলেছেন। রাকসুদ জিয়াস আম্মারকে হুমকি দেওয়া, তার বাসা বাড়ি কোথায়, তার বাড়িতে আম্মা আছেন, এটা উল্লেখ করে ছাত্রদলের সভাপতি পোস্ট করা। একটা দলের প্রেসিডেন্ট যখন এই ধরনের কাজ করেন, তখন তার দলের কর্মীরা উৎসাহিত হয়। ঠিক আছে, আমি জিয়নের কাছে যাব। আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, সেটি হলো যে আসলে কি এতটা সরল ইসলামী ছাত্র শিবিরও কি এতটা সরল? আমি অভিযুক্ত করতে চাচ্ছি না, আমি প্রশ্ন করে আমি আবারও জানতে চাই, এটি প্রশ্নের উত্তর দেবেন। জিয়ন, ছাত্রদলের যে ভলিউম, এটি শিবিরের চেয়ে বেশি, এটা সাধারণভাবে বলা যায়। এই কারণে ছাত্রদলের এই ধরনের যে সংঘর্ষ দেখা যাচ্ছে, সেখানে দু একটা জায়গায়, কিন্তু আমি সবগুলোর কথা বলছি না, কিন্তু দু একটা জায়গায় কিন্তু আসলেই ছাত্রদল আগে শুরু করলো।
কেন? আপনাদের কি কেন্দ্রের থেকে কোনো নির্দেশনা আছে? আপনারা কি বুঝে শুনে এটা শুরু করছেন, নাকি আপনারা মনে করছেন যে ইসলামী ছাত্র শিবিরের সাথে এখন এই ধরনের সংঘর্ষ না করলে রাজনীতিটা বোঝা যাচ্ছে না? কি কারণে? নাকি আপনাদেরকে দিয়ে কেউ করাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি কিন্তু 4টা প্রশ্ন করছি। আমি একে একে আসবো, যদি কোনোটা মিস করি আশা করি ধরিয়ে দিবেন, উত্তর দিব। তার আগে দর্শক শ্রোতাবিন্দুকে ধন্যবাদ জানাই। আমার সমালোচক যেখান থেকে শুরু করেছে সেখান থেকে উত্তর দিতে হবে ভেবেছিলাম। আজকে আসলে দোষারোপের রাজনীতির থেকে বের হয়ে এসে এমন কিছু দিয়ে শুরু করবো যেখানে আসলে দর্শক শ্রোতাবিন্দু ভালো কিছু আশা করতে পারবে, কিন্তু আমার সমালোচক শুরুই করেছে সম্পূর্ণ দোষারোপ আমাদের ছাত্রদলের উপর দিয়ে। উনি প্রথমেই বলল 12ই ফেব্রুয়ারির পর থেকে নাকি ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি শুরু হলো। আমি একটু বিনয়ের সাথে প্রশ্ন রেখে জানতে চাই, আমার জানার সীমাবদ্ধতা থেকে, কোন ক্যাম্পাসে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে ছাত্রদল? একটু হাতে আমাকে যদি একটু তথ্য দিয়ে সহায়তা করেন, আমি নিজেকে শুধরাবো। দ্বিতীয়ত হচ্ছে, উনি বিভিন্ন যে ক্যাম্পাসগুলোতে চট্টগ্রাম থেকে শুরু করে পাবনা, তারপরে ঢাকায় তিতুমির সহ অনেকগুলো ক্যাম্পাসের প্রসঙ্গ টানলেন। চট্টগ্রামের বিষয়ে ওনাদের এক পেশে কিছু বক্তব্য দিচ্ছেন, সেটা কতটুকু সত্যি মিথ্যা সেটা কিন্তু স্থানীয় প্রশাসন, স্থানীয় সাংবাদিক এবং ওই অঞ্চলের যারা অন্যান্য অপরাপর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে তারাও ভালো বলতে পারবে। গণমাধ্যম থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু আমি সেই জায়গায় ছিলাম না, দেখেন এক হাতে তালি বাজেন। আমার পক্ষ থেকে আমি এটা বলবো, যদি আপনারা একটু জুম করে এই বিষয়টা দেখেন, তাদের ছাত্র শিবিরের পদধারী নেতা উৎফুল্ল হিসাবে উচ্ছ্বাস, ছবিটা বর্ণনা করেন, আসলে ক্যামেরায় দেখা এখানে যাবে না। আসলে হচ্ছে কি, যখন তাদের সাথে বিকেলে প্রথম ধাওয়া পাল্টা দেওয়া হয়, তখন কিন্তু প্রথমে তারা ছাত্রদলকে পিটিয়ে ক্যাম্পাস থেকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে দেয়, এবং সেটা তারা সামাজিক মাধ্যমে একাধিক সেটার প্রতিশোধ নিতে এসে না, আপনারা প্রতিশোধ আমি শেষ একজনের করি। গোড়ালি না, কেটে না, ফেললেন। অবশ্যই না, আমি এটা শেষ করছি। তারা উচ্ছ্বাস দেখাচ্ছে এবং বলছে মাইরের উপর ওষুধ নাই, এবং ছাত্র শিবিরের পক্ষে তারা এটা লেখালেখি করছে। এবং আরেকটা ছবি যেটা প্রথম আলোতে আসছে, যেখানে এক পক্ষে ছাত্রদলের একজনের হাতে একটি দেশীয় অস্ত্র দেখাচ্ছে, পাশাপাশি আরেকটা ছবিতে যেটা দিয়ে কোরবানির গরু জবাই করা হয়। সেটা কি করা হয় আমি সেটাতে বলবো না, যেহেতু দেখা গিয়েছে আমি তো সেটা ক্লেম নিচ্ছি, আমি তো বলছি না আমরা দুধে দেওয়া তুলসী পাতা। বাট আরেকটা ছবিতে যে তাদের অঙ্গ সংগঠনের 3 জন নেতাকর্মী হাতেও অস্ত্র পাওয়া, দেশীয় অস্ত্র ছিল, সেটা কিন্তু ছিল, গুণাক্ষরে কেউ স্বীকার যায় না। এখন ধরেন আপনি আমার উপর আক্রমণ করলে আমি পাল্টা করব, সেটা জাস্টিফাই করতে আমি বসি নাই। তবে এইখানে দুই পক্ষই সমানভাবে দায়ী ছিল। উনি যেভাবে বলতেছেন না তারা কোনো কিছুই করে না, সেখানে আমরা নিজে থেকে গায়ে পড়ে এসে করেছি। অনেকগুলো ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই সময়কার, সেই দিনকার, যেখানে মধ্যস্থতাকারী যার হাতে অস্ত্র দেখা গিয়েছে ছাত্রদলের, সেও মধ্যস্থতা করার জন্য মাঝে ছিল। পরবর্তীতে যখন তার উপরও হাতে তারে আমি কি বলবো, তার উপর কিলঘুষি দেওয়া হয়, দেশীয় লাঠি সোটা দিয়ে তার উপর যখন টর্চার করে, তখন কিন্তু দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীর ঘটনা যেটা হয়েছে, সেখানে যারা যারা দেয় সবার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, আমি সেটা বলি। পাবনার ক্ষেত্রেও কিন্তু একইভাবে দোষারোপ করেছে আমরা, অথচ ভিডিও ক্লিপে সরাসরি দেখা গিয়েছে নারায়ে তাকবীর বলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, কিন্তু এইখানে একটা পার্টি অফিস আছে যেখানে বসা হয়, ওইখানে আমাদের কোনো দলীয় নেতাকর্মী ছিল না, নারায়ে তাকবীর বলে ভাঙা হচ্ছে। এখন সেটাও যদি আমাদের দলের লোকজনই শুরু করে থাকে, দায়িত্ব নিতে হবে, তাহলে তো আমরাই গুপ্ত রাজনীতি করতেছি। বিএনপির অফিস ভাঙছে। জি, ককটেল বিস্ফোরণের পর ককটেল বিস্ফোরণটা আমি বলি সেইখানে তো আমাদের কোনো নেতাকর্মী সেই জায়গায় ছিল না, তাহলে কিসের ভিত্তিতে আমাকে দোষারোপ করা হচ্ছে? তার আগে ককটেল বিস্ফোরণ করে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে। আপনাকে আমি বলতেছি, আপনি যেভাবে আমাকে বা আমাদের দলকে দোষারোপ করছেন, আপনি একটা প্রুভেন ডকুমেন্ট দেন, আমি দায় নেওয়ার জন্য এখানে বসে আছি। আপনি তো নিজের মতো করে বলছেন, এখানে শুধুমাত্র এটা কিন্তু মানে ছাত্রদল করেছে, এটি হয়তোবা ছবিতে আসেনি, কিন্তু এটি কিন্তু নিউজ মিডিয়াতে আসছে যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ছাত্র শিবিরের রাজনীতি একেবারে দুধে দেওয়া তুলসী পাতা। তারা অতীতে কি কোনো ধরনের টর্চারের রাজনীতি করেনি? তারা কি প্রতিপক্ষের উপরে আঘাত করেনি? দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করেনি অতীতে? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে হয়নি? যদি না হয়ে থাকে তাহলে দায় আমাদের, যদি হয়ে থাকে তাহলে আপনি কিসের ভিত্তিতে তদন্ত ছাড়া, তথ্য প্রমাণ ছাড়া এটার জন্য আমাকে দায়ী করছেন বা আমার সংগঠনকে দায়ী করছেন? আমরা তো পুরো ভিডিওতে দেখলাম, সেখানে তারা যাচ্ছে, আমাদের নেতাকর্মীরা সব পালিয়ে চলে গিয়েছে। সেটার দায় যদি আমাদের নিতে হয় তাহলে তো কিছু করার থাকবে না, নিতে হবে। আমি একটা জিনিস বুঝি, পরিবর্তনের রাজনীতিতে সহাবস্থান, যেটা আপনি বলেছেন 5 আগস্ট যেই প্রক্রিয়ায় হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি, একসাথে করেছি, সেখানেও আমার কিছু বেনিফিট অফ ডাউট তারা পেয়েছে বলে মনে হয়। তারা প্রকাশ্যে ছিল না 5 আগস্টের আগে, আমি পাইনি। আমি যে অঞ্চলে রাজনীতি করেছি তাদের কিছু
কর্মী সমর্থক আমার সাথেও কানেক্টেড ছিল, বাট যে দায়িত্বশীল জায়গায় পোস্টেড নেতা হিসেবে আমি কাউকে পাই মানে নেতৃস্থানীয় যারা নেতৃস্থানীয় বলতে কি পদধারী নেতা। আমি শিবিরের কোনো পদধারী নেতা আমি জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে রামপুরা বনশ্রী অঞ্চলে পাইনি। আমার সাথে শিবিরের কর্মী সমর্থক ছিল। সাদিক এরা তো আপনাকে আমি খুবই বলি, জনপ্রিয় নেতা আমি ছিলেন। এখন আসি মজার বিষয়ে। নাহিদ সার্জিস হাসনাতের পরেই কিন্তু সাদিক না, সাদিক এরা ছিল। অবশ্যই গুরুত্বপূর্ণ ফিগার। কোন ক্ষেত্রে আমি বলি, যেটা সামাজিক মাধ্যম এবং আপনাদের গণমাধ্যমের তৈরি, বিশেষ করে জুলকারনাইন সাহের, তিনি কিন্তু সাদিক কায়েমকে প্রথম জন রায় হিসাবে বা প্রকাশ্যে সেইভাবে একটা কি বলে পাবলিক ফিগার বা সর্বোচ্চ একটা জায়গায় দেওয়ার জন্য কিন্তু সে উপস্থাপন করেছে। তার নামটা কি ছিল তখন? কি ছিল নাম? সালমান। আমার সমালোচক ভালো বলতে পারে, তার সেই সময় সালমান সালমান নাম নাম ছিল। 5 আগস্ট যদি না হতো, খুনি হাসিনা যদি পালিয়ে না যেত, তাহলে সালমানকে আমরা আসলে কি নামে চিনতাম? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমার সমালোচক। সালমানকে হয়তো এই তার ডাক প্রশ্নটা নাম। আমি শেষ করি। এই প্রশ্নটা রাকিব ভাইকেও করেন। আমি শেষ করি। রাকিব আপনি আপনার ভাইকে মতো সালমান উত্তর নামে দিন। চিনতো না আপনি সাদিক যখন- নামে চিনতো? আপনি আপনার জায়গায় বলেন, আমি ব্যক্তি বিশেষে আমি কি জানতাম সেটা বিষয় না। রাকিব কি নামে ছিল? রাকিব নামেই ছিল? না না, আমি বলছি সেটা আমার রাকিব ভাই সমালোচক কি ভালো সাদিক বলতে ভাইকে পারবে। সাদিক নামে চিনতো কিনা, নাকি উনিও সালমান নামে এরকম ফেক নামে আমি চিনতো? আপনি যে আমি যেহেতু সংবাদ মাধ্যমের একজন গণমাধ্যম কর্মী হিসেবে উনি আমাকে প্রশ্ন করেছেন, আমি সেই হিসেবে উত্তর দিচ্ছি। আপনার কথার সময় আমি আটকাইনি। বিষয়টা হচ্ছে তাকে সারা দেশবাসীও কিন্তু চিনতো না, যদিও যারা চিনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার সময় সবাই সালমান নামেই চিনতো। ইভেন যেই সংবাদ মাধ্যমের গণমাধ্যম কর্মী যিনি তাকে সেইভাবে আমাদের সামনে পোর্ট্রে করেছে, তিনিও কিন্তু সালমান নামেই পোর্ট্রে করেছে। পরবর্তীতে বলেছে 5 আগস্টের পরে জানা গিয়েছে সেই সালমানই হচ্ছে এই সাদিক কায়েম। এখন আমার কথা হচ্ছে 5 আগস্টের পরে সাদিক কায়েম প্রকাশ্যে 5 আগস্টের বিকেলে একটা ছবি আমি এখন পর্যন্ত দেখেছি, তার বাইরে যদি থাকে আমার সমালোচক দেখাবে, আরেকটা জায়গায় আমি তাকে পেয়েছি। সেটা হচ্ছে 10 তারিখ, আগস্টের 10 তারিখ যখন জুডিশিয়াল কু হওয়ার কথা ছিল, হাইকোর্ট মাজারে কিন্তু কর্মসূচি ছিল প্রধান বিচারপতিকে আটকানোর জন্য। এটা অনয়ারে বলছি, রামপুরা বনশ্রী থেকে সর্বপ্রথম মিছিল নিয়ে আমি ঢুকেছি সেখানে, আমরা 40-50 জনের মতো। তারপরে কিন্তু হান্নান মাসুদ আছে, তার পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ, পরবর্তীতে পর্যায়ক্রমে সাদিক কায়েমরা আছে, সেই ছবিও আছে। হাসনাত আব্দুল্লাহ লিড নাই সেখানে অনেকে আছে। এবং তারা প্রথম যেটা হচ্ছে এই হাইকোর্টের যে সিঁড়ির উপরে যে বক্তব্যটা দেয়, তার আগে বাইরে বক্তব্যটা দেয় আমার হ্যান্ডমাইকে তারা কথা বলে, কারণ আমি সেখানে স্পোক পারসন না। আমি যতই আগে যাই বা পরে যাই, কারণ তারা হচ্ছে গণমাধ্যমে তাদেরকে পোর্ট্রে করলে তাদের বক্তব্য ঠিক আছে, তারা সেভাবে প্রকাশ্যেই লিখি। ছিল, আমি হ্যাঁ। সেটা বলি না, সেই জায়গায় আমি তাকে প্রথম দেখি। তো সেই জায়গায় যদি আজকে শেখ হাসিনা পালিয়ে না যেত, আমি তো আমার অঞ্চলে বলতে পারি, আমার মতো ছাত্র দলের অনেক নেতাকর্মী আছে বিভিন্ন অঞ্চলে যারা কাজ করেছে, তারা নিজের সমহিমায় স্বপরিচয় ছিল। আজকে যদি হাসিনা থাকতো আমাদের লাশ খুঁজে পাওয়া যেত না, কিন্তু সালমানদেরকে আমরা সালমান হিসেবেই চিনতাম, নাকি সাদিক কায়েম চিনতাম, নাকি সালমান শুধু নাম হিসেবেই চিনতাম, সেই প্রশ্নটা রাখতে চাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সহমর্মিতা, সহযোগিতা বা বেটার বাংলাদেশের জন্য যে কাঁধে কাঁধ মিলে এখন চলবো, সেটার পরিবেশ কি আছে? গুপ্ত রাজনীতির বিষয় নিয়ে আমরা কথা বলি, অন্যান্য বিষয়ে কথা বলি, কেন সেটার চর্চা এখন আচ্ছা হচ্ছে? জীবন, আমি একটা প্রশ্ন করি। আন্দোলনের কৌশল হিসেবে আপনি জানেন, যেমন বিএনপি মহাসচিব যে বলেছেন যে আমরা এই আন্দোলনে নাই, এটি কিন্তু এই আন্দোলনটা যাতে সফল হয়, যাতে এটাকে বিএনপি জামাত অধ্যুষিত না বলে সরকার, সেই কারণেই তো বলেছিলেন। এটাও তো বিএনপি মহাসচিবের একটা কৌশল। তো সালমান তো সাদিক কায়েম আন্দোলনের কৌশল হিসেবে সালমান নামটা আপনাকে আমি নিতেই পারে। এখানে আমার চেয়ে আপনি রাজনীতি ভালো বোঝেন। আমি রাজনীতির জন্য না, এই কৌশল তো তাহলে আমাদের এটা নেওয়ার উচিত ছিল, বা আমরাও সেই কৌশলের অংশীজন ছিলাম। এই 18 তারিখ থেকে এখানে অনেকগুলো ছবি আছে যেগুলোতে বিভিন্ন ডেট ওয়াইজ আমি বলতে পারবো। 2 তারিখ, 3 তারিখ, এটাও 3 তারিখে শহীদ মিনারে, 4 তারিখে যে শহীদ মিনার থেকে যে লাশের মিছিলটা আছে, কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা সমাপ্ত করার পরও সেটার নেতৃত্ব দিয়েছিলাম আমি নিজে। তা আমি তো ছাত্রদলের কেন্দ্রীয় নেতা। আর 5 তারিখে শুরু করি, সেইখানেও ছবি আছে বিভিন্ন অংশে। আমি জাস্ট এটা কথার কথা আমি বলার জন্য বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে সামনে থেকে হ্যাঁ, ঠিক কথা আছে। বলি। আমি এরকম একটা ছবি আমি ধরলাম না, আমি কৌশলের। বলছি আমি যে আপনাকে কৌশল বলতে- হিসেবে তো সালমান আমি সেটা নামটা বলার নিতেই জন্যই পারে। বললাম সেটা নিতে পারে, কিন্তু কোনো একটা অঞ্চলে, কোনো একটা অংশে সামনে থেকে একজন নেতাও নাই যারা নেতৃত্ব দিয়েছে। সেটার ছবি থাকুক, 5 তারিখের পরে তো প্রকাশ করা যায় যে আমরা তখন হিডেন ছিলাম, এই আমি হচ্ছি বা এই ব্যক্তি আমাদের দলের দায়িত্বশীল একটা জায়গায় বিরতিতে যে যাবো, সামনে জীবন। থেকে কাজ করেছে। আমরা সেটা পাইনি, সেটা জানার ইচ্ছা আমার। জি, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পরে শাকিল, আপনার কাছে জানতে চাই, গুপ্ত একটা শব্দ, এটা বললে আপনারা রিয়্যাক্ট করেন কেন? এই প্রশ্নটার উত্তর দিবেন। এবং একই সঙ্গে যে প্রশ্নটা এর আগে করেছিলাম যে আপনারা কি আসলেই এত সরলভাবে চিন্তা করেন কিনা যে সব কিছু ছাত্রদল করছে, সেই। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি।
আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। শাকিল, আমি আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম যে আসলে আপনারা এতটাই সরল কিনা, আপনি এটার ব্যাখ্যা দিবেন, এটা প্রশ্ন করলাম। এবং আরেকটি বিষয় যে গুপ্ত এই শব্দটা দেখছি, এবং এটাও হ্যাঁ এটা দেখছি যে ছাত্রদল এটা কোট করছে, এবং সেই জায়গাটায় আপনারা কেন ওভারকাম করতে পারছেন না? আপনি নিজে বললেন যে উস্কানিতে পা দেননি, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এটাই দেখা যাচ্ছে যে উস্কানিতে, ওই গুপ্তর উস্কানিতেই পা দিচ্ছেন। একইভাবে জীবন আপনাকে বলে রাখি যে গুপ্ত কেন লেখার প্রয়োজন ছিল ওই ইয়েতে, এইটা কি মানে কেন লিখতে হবে? যে ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত গেস্ট রুমে বা ইয়েতেও দেখলাম যে লাল কালি দিয়ে লেখা, ডাকসুতে লেখা হয়েছে, জি, হলগুলোতে ডাকসুতে, লেখা হ্যাঁ, হয়েছে। জি। আচ্ছা, আপনার প্রশ্নে আসি যে বিষয়গুলো আসলে এত সরল কিনা। বাহ্যত আসলে যত সরলভাবে বিষয়গুলো পোট্রে করা হয়, বিষয়গুলো আমাদের কাছে অত সরল মনে হয় না। যে একটা সিম্পল ঘটনা থেকে যখন এত বড় ঘটনার উৎপত্তি হয়, তখন এটার পিছনে আমাদের ছাত্রদলের ভাইয়েরা বন্ধুরা যে সরলভাবে কথা বলেন এবং যেভাবে সব দায় অস্বীকার করেন, প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে হামলা করার পরও যেভাবে দায় অস্বীকার করেন, এরপরও এটা আসলে এত সরল না। ছাত্র শিবিরের পক্ষ থেকে যদি আমরা বলি, তাহলে আপনি যখন ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত মিছিলে ককটেল ফাটাবেন, ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত মিছিলে আপনি রামদা দিয়ে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিবেন, এর এগেনস্টে ছাত্র শিবিরের কারো হাতে যদি লাঠি দেখা যায়, আপনার কাছে তখন সেইটা সন্ত্রাসী কর্মকাণ্ড মনে হয়। তো এইটা কি সরলতা? আপনার ককটেলের জবাবে আমার কর্মীরা নারায়ে তাকবীর স্লোগান দেওয়াটা কি আপনার কাছে সন্ত্রাসী কার্যক্রম মনে হয়, মব মনে হয়? আপনি আমার কর্মীকে হলে যেয়ে খুঁজবেন, থানায় এসে আক্রমণ করবেন, অথচ আপনার 200-300 মানুষ সাংবাদিক সহ প্রকাশ্যে একটা জাতীয় মিডিয়া, সারা দেশের সকল মিডিয়ার সামনে শাহবাগ থানায় আক্রমণ করবে, সেইটা মব না? তো এই যে সরলতার প্রশ্নটা আসে, কিংবা এই দায় দেওয়ার প্রশ্নটা আসে, এত বেশি প্রমাণ থাকার পরেও কি অবলীলায় তারা এই বিষয়গুলো অস্বীকার করে, এটা আসলে আমাদের বুঝে আসে না। সেকেন্ড যে বিষয়টা আপনি বললেন যে গুপ্ত বিষয়টা নিয়ে, প্রশ্ন হইল গুপ্ত কি কোনো ফ্যাক্ট নাকি এটা কোনো অভিযোগ? আপনি যদি এটাকে ফ্যাক্ট ধরে প্রশ্ন করেন, তাহলে এই ফ্যাক্ট এটা ভেরিফাই করেছে কে? এই ফ্যাক্ট এটা ফ্যাক্ট চেকিং করেছে কে? আপনি যখন আমাকে গুপ্ত বলবেন, তার মানে আপনি আমার প্রকাশ্য অস্তিত্বকে অস্বীকার করছেন। যেমন ভাই কথায় কথায় বললেন যে রামপুরা বনশ্রীতে উনি অনেক আন্দোলন করেছেন, আই অ্যাকনলেজ, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে। শিবিরের কর্মী ছিল কিন্তু নেতৃস্থানীয় কেউ ছিল না। পদধারী Okay. নেতা আমি কাউকে পাইনি। ওকে, উনি বলতে আমাদের বাধ্য থাকেন। রামপুরা বনশ্রীতে আলামিন, ঢাকা মহানগর উত্তরের, আমি তখন সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তরের ছাত্র আন্দোলন সম্পাদক, সে জুলাইয়ের শুরু থেকে প্রত্যেক দিন প্রতিটা আন্দোলনে ছিল। 15 জুলাই 16 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে তাকে লক্ষ্য করে পুলিশ গুলি করেছে, সেই ভিডিও এখনও ইউটিউবে এবং আমার ফেসবুক আইডিতে আমি আপলোড করেছি। আলামিন রামপুরা বনশ্রীর আন্দোলনে প্রতিদিন ছিল। যখন গুলি শুরু হয়, যখন এখানে ব্র্যাক ইউনিভার্সিটিতে হামলা করা হয়, তারপর অ্যাম্বুলেন্সের ড্রাইভার মারা যায়, প্রত্যেকটা ঘটনায় আলামিন নিজেও আহত হয়, এবং জুলাইয়ের 29 তারিখ আলামিন পল্টন থেকে গ্রেফতার হয়। তো ভাই কেন চিনলেন না আমি জানি না। ছাত্রদলের সাথে আমাদের তখন দারুণ কোয়ালিশন হয়েছে। ছাত্রদলের ভাইয়েরাও, মূলত ছাত্রদল শিবির একটা চমৎকার সমন্বয় ছিল। পাশাপাশি এখানে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি আছে অনেকগুলো, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা সমানতালে এই ব্যাপারগুলোতে ছিল। ওই সময় আমাদের বনশ্রী থানার সভাপতি ছিল আব্দুল্লাহ রায়হান। রায়হান নিজে আহত হয় এই রামপুরার আন্দোলনে। এরপরও যদি ভাই না চিনেন, আমার মনে হয় যে আমি এখন আর এই ব্যাখ্যাগুলো দিব না। আমি 16 জুলাই 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা মুভমেন্টে আমার ছবি আছে। 16 জুলাই চানকারপুলে যখন ওদিক থেকে হাজি সেলিমের বাহিনীকে আমরা প্রতিহত করছিলাম, এখন টিভির লাইভে আমি সহ মহানগর উত্তরের 15-20 জনকে এখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন। মহানগর উত্তরের বর্তমান সভাপতি সাইফুল ইসলাম সাইম, তার 16 জুলাই প্রটেস্টের ছবি আছে। তারপর এরপর থেকে 30 জুলাই পর্যন্ত প্রতিদিনের মুভমেন্টের ছবি আছে। 4 তারিখ 5 তারিখ এই দ্বিতীয় ধাপের যে আন্দোলনটা, মূলত প্রথম ধাপের আন্দোলন তো 20 তারিখের পর থেকে জিমিয়ে পড়েছিল। আমি শেষ করি ভাই। আমাদের জাতীয় যেখানে এক দফার ঘোষণা দেওয়া হয় শহীদ মিনারে সেদিন আমিও ছিলাম, আমারও ছবি আছে, আমার ফেসবুকে আপলোড করাই আছে ছবি। তো এই ব্যাপারগুলো মানে ব্যাপারটা হলো এরকম যে আমি একটা শোতে এসে প্রথম জীবন ভাইয়ের সাথে পরিচিত হই। এখন আমি যদি ক্লেম করি যে জীবন ভাইকে আমি আগে কখনো দেখি নাই, উনি কি গুপ্ত ছিল, আমার এই প্রশ্নটা যেমন ইনভ্যালিড, তেমনি আপনি কাউকে দেখেন নাই বলে সে গুপ্ত ছিল, এই প্রশ্নটা ইনভ্যালিড। দেখেন, আমরা ইউনিভার্সিটি এবং মহানগরীতে দুইটা পরিবেশ আলাদা ছিল। ফ্যাসিবাদের আমলে আমরা মহানগরীতে বিক্ষোভ মিছিল, প্রকাশ্যে কর্মসূচি এগুলো পালন করতে পারতাম।
কারণ হচ্ছে যেখানে ন্যূনতম আমরা সুযোগ পেয়েছি সেখানে আমরা প্রকাশ্যে আমাদের কার্যক্রম করেছি, কিন্তু যেখানে আমাদেরকে পেলেই মেরে ফেলা হতো, আমাদেরকে পাওয়ার সাথে সাথেই মেরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হতো, শিবির এই পরিচয়টাই ইটসেলফ কাউকে মারার জন্য একটা যথেষ্ট ছিল। সেই জায়গায় আমরা শিবির কেন করে না পরিচয় এমন জন শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাসের জন্য এমন জন শহীদ হয়েছে আমরা দেখেছি। আমাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন সিরাজুল ইসলাম, তিনি বুয়েটে যখন পড়তেন প্রকাশ্যে শিবির করতেন, পরবর্তীতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন। সিরাজুল ইসলাম 2017 সালে বুয়েটে ওনার ডিপার্টমেন্টের একটা কাজে অফিসে যান, সেখানে ছাত্রলীগ তাকে ধরে, ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটের ওনাকে ধরে চাপাতি রামদা দিয়ে কুপিয়ে এমনভাবে আহত করেছে 2 মাস উনি হসপিটালে পুলিশের প্রহরায় ছিলেন। তো কেউ প্রকাশ্যে ক্যাম্পাসে গেলে তার কি পরিণতি হয়? আমি ঢাকা ইউনিভার্সিটি স্যার এফ রহমান হলে ছিলাম, আমি যে বছর চান্স পাই আমার হলের বড় ভাই মাহবুব ভাই, ওনাকে সারা রাত পিটিয়ে হল থেকে, তখন ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর ছিল গোলাম রব্বানী স্যার, আমার ডিপার্টমেন্টের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের, প্রক্টরকে ডেকে প্রক্টরের মাধ্যমে শাহবাগ থানা পুলিশের কাছে দেওয়া হয়। আপনি আমাকে বলেন, একটা ইউনিভার্সিটি প্রক্টরের দায়িত্ব তার স্টুডেন্টকে সেভ করা, নাকি তাকে এরকম রক্তাক্ত অবস্থায়? কি করেছিলেন, সে অপরাধটা কি? কোনো অপরাধ নেই, সে শিবির করে, এটি অপরাধ। তো এই পরিস্থিতিতে যখন আপনি গুপ্তের কথাটা বলেন, আমাকে যখন এই গুপ্ত থাকার অভিযোগ বা আমি প্রকাশ্যে আসতে পারি নাই এটাকে যখন আপনি ভিলিফাই করেন, তখন এটা দারুণ একটা প্যাথেটিক ব্যাপার হয়। আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। আপনি 8 মিনিট বলেছেন, আপনি আরও 1.5 মিনিট পাবেন, তারপর জীবনের কাছে যাব। ওকে, আমার 1.5 মিনিট হয়ে যাবে। হাসিনা এবং তার পালিত ছাত্রলীগ যখন কারো উপর হামলা করতে চাইতো, তখন তাকে ভিলিফাই করার জন্য তার একটা কল্পিত দানব দরকার ছিল, যে তাকে মারবো, একটা জুজুর ভয় দেখানো, সেই জুজুটা ছিল শিবির ট্যাগ, শিবির সন্দেহ। যখন আপনার সামনে এরকম কোনো কল্পিত দানব থাকবে, তখন তাকে মারার জন্য সম্মতি উৎপাদন করা, বৈধতা উৎপাদন করা এটা সহজ ছিল। এই বৈধতা উৎপাদনের মাধ্যমে, শাহবাগে মবের মাধ্যমে, শাহবাগ থেকে যেটার উত্থান, গত এক যুগে কত মানুষ এটা শিকার হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে কাউকে মারার জন্য এরকম এক কল্পিত দানবের দরকার, সেই দানবের নাম হচ্ছে গুপ্ত। ছাত্রদল সেই কল্পিত দানবটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। আপনি যদি আমাকে মারেন, আপনি আমাকে মারবেন শিবির বলে, কিন্তু আপনি যদি আমাকে গুপ্ত বলে মারেন, তখন আমার শিবির পরিচয়টা আড়ালে থেকে যাচ্ছে, আপনি গুপ্ত মারতেছেন। আপনি যখন একজন সাধারণ ছাত্রকে, আপনার সাথে তার মতের মিল হবে না, আপনি বলবেন তুমি গুপ্ত শিবির, গুপ্ত বলে তাকে মারবেন। আপনি নিজ দলের কাউকে দেখেন, গুপ্ত শব্দের প্রবলেমটা কি, আপনি যখন সবসময় শুধু গুপ্ত জিকির করতে থাকবেন। এটা কি আপনারা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে এই ইয়েতে এসেছেন যে ছাত্রদল এতটুকু বুঝে করছে? এটা ওই ছাত্রলীগের যে শিবির ট্যাগিং, ওটারই কপি পেস্ট ভার্সন। আমি একটু শেষ করি। আপনি যখন সারাক্ষণ গুপ্ত জিকির করতে থাকবেন, তখন আপনার দলের কর্মীরা এক ধরনের ভয়ের মধ্যে থাকবে, কারণ আপনি কখন কাকে গুপ্ত ট্যাগ দিয়ে মারেন সেটা তো কেউ বলতে পারবে না। এক ধরনের প্রচণ্ড অনাস্থা, অবিশ্বাস এবং ফ্যাসিবাদ নিজ দলের ভিতরেই কায়েম হবে। ছাত্রদল এই ফ্যাসিবাদী পরিণতির দিকে হাঁটতেছে। তো আমার মনে হয় যে গুপ্ত শব্দটা শুধুমাত্র শিবির না, এটা ইটসেলফ ছাত্রদল সহ সবার জন্য একটা প্রবলেম। আপনার কাছে প্রশ্ন ছিল যে এই গুপ্ত শব্দ কেন বলছেন আপনারা, মানে গুপ্ত শব্দটা কেন লিখতে হলো, কেন বলতে হবে, কেন লিখতে হবে? আচ্ছা, সেটাতে আসবো। আগে ওনার কয়েকটা প্রশ্নের উত্তর না দিলেই নয়। উনি সরাসরি বলেছেন থানায় গিয়ে ওনাদের একজন কর্মীর উপর আক্রমণ করা হয়েছে। মজার বিষয় হচ্ছে, থানায় যেই তাদের কর্মী ডাকসুর সম্ভবত কোনো হলের সদস্য বা কেন্দ্রীয়, আমাদের এজিএস 21 হলের হাসিবের উপর হামলা করা হয়েছে। না, আমি শেষ করি। ইস্যু মাহমুদকে নিয়েছিল, আপনি হাসিবে পরে আসেন। হাসিব আর মাহমুদ একসাথে থানায় গেছে। তাদের উপরে প্রথমে কোনো হামলা করা হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি। তারা থানায় গিয়ে, আমি শেষ করি হাসিবকে প্লিজ। ওসি রহমান আমি একবার আটকাইনি। বলুক, আপনি আপনি দুইবার আবার বলেছেন, আমি দিব। আপনাকে একবারের জন্য আটকাইনি। আমি আটকাচ্ছি না, আমি আপনাকে আমি শেষ সহায়তা করি, করছি। আপনি জিয়ন বলতে নোট ডাউন করেন। আপনি বলেন। হাসিবের উপর আক্রমণ হয়েছে, আমি শেষ করি। একটু হেকলিং থাকবে, জিয়ন বলেন। না, আমি কিন্তু ওনাকে দুইবার আচ্ছা, একবার আপনি বলেন, আটকাইনি। আমি সহায়তা করতেছি ভাই, বলেন। সহায়তা করবেন, আপনি নোট ডাউন করে বলেন। সহায়তা করেন। থানায় আক্রমণ করেছে, থানায় তারা গিয়েছে তাদের নিরাপত্তার জন্য, তাদের ভাষ্য অনুযায়ী ওই দুইজন যেই ফটো কার্ডটা নিয়ে এসো, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, ঠিক আছে, এটা ভুয়া। আমাদের ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু থানায় মামলা করার জন্য গিয়েছে যে এই ফটো কার্ডটি তখন পর্যন্ত ভুয়া, সেটা প্রমাণিত হয়নি। সামাজিক মাধ্যমে এটা নিয়ে পক্ষে বিপক্ষে লেখালেখি হয়েছে।
সেইখানে কিন্তু সন্ধ্যার আগে প্রমাণিত প্লিজ হয়েছে। ভাই আমি শেষ করি। সন্ধ্যার আগে আপনি সেটা আপনার প্রমাণিত বলার হয়েছে। সময় আপনি এটা বলতে clear থাকেন করেন। না, বলতে থাকেন না, ওর কথা। তখন কিন্তু যেই সাংবাদিকদের বলা হচ্ছে যে গুপ্ত পরিচয় বলা হচ্ছে রাকিব ভাই, সেই সূত্রপাত কথা থেকে হয়েছে। ছাত্রদল যখন ওই থানায় গিয়েছে, সাংবাদিকরা যাওয়ার পরে একজন সাংবাদিক ঢাকা মেইলের, সম্ভবত আমি যদি ভুল না করি, আমি নামটা ভুলে গেছি, বাট আমার ফোনে আছে, আমি পরে দেখাতে পারবো। সেই সাংবাদিক সরাসরি আমাদের ছাত্রদল একজন কর্মীর মুখে ঘুষি মারে। সাংবাদিক সেই গুপ্ত সাংবাদিক যাদেরকে বলছে রাকিব ভাই, তাদের মধ্যে একজন, সম্ভবত ঢাকা মেইল বা অন্য কোনো, আমি এটা শোয়ের শেষে আমি প্রুফ দিয়ে যাব। তারপর থেকে কিন্তু সূত্রপাত, তারপরে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে একটা রাগ খুব বিরাজমান করছে। তখন কিন্তু আমাদের আশেপাশের বাকি যারা ছিল, বিভিন্ন হলের ছাত্রছাত্রীরা যারা আছে, ছাত্রদল সবাই এসে জড়ো হয়, পরিবেশটা উত্তপ্ত। এই মুহূর্তে তখন কি হলো, তাদের স্বঘোষিত, দেখেন আমি দেখাচ্ছি আপনার এখানে, তাদের 3 জন মবস্টার এখানে আছে। একজন আছে সালাউদ্দিন আম্মার, উনি নিজে পোস্টে বলেছিলেন মদ বন্ধু মোসাদ্দেক আলী ইবনে মাহমুদ মিসিউ মবস্টার এবি জুবায়ের। দেখেন অ্যাকশন হবে, খালি অ্যাকশন। সেটা 25 সালের আপনি স্যাটায়ার বলছেন, আমি বুঝতে পারছি, কারণ তার পরবর্তীতে এই 1.5 বছরে 1 বছরে তারা অনেক স্যাটায়ার মব করেছে, আমি স্যাটায়ারই ধরে নিয়েছি আপনার তথ্য অনুযায়ী। সেই 2 জনকে পাঠালো কেন? সবথেকে বিতর্কিত 2 জন, এই ডাকসুর মধ্যে সবথেকে বিতর্কিত বক্তব্য দেওয়া, কথা বলা, বিশেষ করে বর্তমান জনগণের ভোটে নির্বাচিত যিনি পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, ওনাকে নিয়েও একাধিক উল্টাপাল্টা বক্তব্য দেওয়া আছে, তাদেরকেই পাঠাতে হলো। কেন রে ভাই, আপনি পরিবেশ উত্তপ্ত জেনে আপনি পারলেন না? ডাকসুর যারা প্রতিনিধিতে, আমি ধরে নিচ্ছি আপনাদের ছাত্র শিবিরের নেতা হিসেবে সাদিক কায়েম, এস এম ফরহাদ যেতে পারতো, পাশাপাশি এই ডাকসুর বিপিজে হিসেবে যেতে পারতো। তারা কিন্তু পরে গিয়েছে, যখন মবস্টাররা গিয়েছে, তাদের উপর এই রাক্ষোভের মধ্যে তাদের উপরে আক্রমণ হয়েছে, তাদের গায়ে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, তারপরে গিয়েছেন। প্রথমে গেলে কিন্তু কিছুটা এটা থেকে আটকানো যেত। দ্বিতীয়ত হচ্ছে, উনি যে বলতেছে তাদের উপর আক্রমণ হয়েছে, তাহলে এই 2 জনকে কিভাবে ধানমন্ডি থানায় নিয়ে গিয়ে হলো? তাহলে তো তাদের উপর টর্চার হতো। এই মোসাদ্দেক আর এবি জুবায়েরের আগের থেকে তো তাদেরকে তো পিটিয়ে শোয়ানো হতো। এটা ভিডিও আছে, আমি দেখেছি মাহমুদের উপর হামলার ভিডিও আছে। বের করার সময় তাকে উনি তার অন উপর একটা লাইভে কিল দেওয়া অস্বীকার হয়েছে, আমি দেখছি। করছেন। ভাই ওকে, শেষ ভিডিও করেছি, আছে। আমি আপনি শেষ বলেন, করে, ভিডিও আপনি আছে। বললেন তখন গুপ্ত কেন লিখতে হলে বলি। দেয়ালটাতে কি শব্দ ছিল? ছাত্র রাজনীতি মুক্ত এবং ছাত্র লীগ মুক্ত ক্যাম্পাস চাই। ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস কেন চায় তারা? সেটার উত্তর কিন্তু দেয় না। এটা কে লিখেছে? প্রশ্ন করলে বলে কে যে এইগুলো হচ্ছে সাধারণ ছাত্রদের। এখন আপনাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি। সাধারণ ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় 5 আগস্ট পরবর্তীতে তাদের ছাত্র শিবিরের পদধারী নেতা হয়েছে মাজারুল ইসলাম নামে একটা ছেলে ছিল, যে 5 আগস্টের পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চাই না ক্যাম্পেইন চালিয়েছে। সে পরবর্তীতে ছাত্র শিবিরের কমিটিতে ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে আবির্ভূত হয়েছে। পরবর্তীতে এখন সম্ভবত মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আছে, ছবি ভিডিও আছে তার আন্দোলনের। তিতুমির কলেজ ছাত্র শিবিরের পরে সে এই দলের মধ্যে ঢুকতেই পারে, পরে ঢুকছে। আপনি কিভাবে? আমরা তো এই সময় পর্যন্ত তাদের কমিটিগুলো জানি। উনি যে বললেন, অনেকগুলো ইতিহাস বললেন, শুনতে ভালোই লাগছে যে 5 আগস্টের আগেও তারা এই জায়গায় ওই জায়গায় ছিলেন। আমি কিন্তু বলি না, এখানে হাজারো ছাত্র জনতা ছিল, অনেকেই থাকতে পারে, না নাই, কোনো জায়গায় সম্মুখ সারিতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমি সেটা জানতে চেয়েছি, একটা জায়গায় যে কোনো একজনের ছবি আমি পাইনি। উনি অনেকগুলো বলছে, আমি দেখাতে পারবো, ঠিক আছে, আমি ছবি দেখাবো আপনাকে। আচ্ছা, দেখাবেন আপনি, দেখাবেন ছবি দেখতে চাই, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে। এইখানে আপনি যেটা বললেন যে পরবর্তীতে আসছে, আমরা কিভাবে বুঝবো? আপনি কি এই 15-20 দিন 1 মাসের মধ্যে যে ছাত্র রাজনীতি চায় না সে হঠাৎ করে ছাত্র শিবিরের একজন হয়ে গেল? সেটা আমাকে বিশ্বাস করতে বলছেন? গুপ্ত শব্দটা তো এইখান থেকে উৎপত্তি হয়েছে। এখানে অনেক আছে, রাজশাহী মেডিকেল কলেজে, তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, ইভেন তাদের এই যে ডাকসুতে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে সেখানে একজন সদস্য আছে, সদস্যর নামটাও আমি বলছি একটু সুবিধার্থে দর্শক শ্রোতাদের জন্য, রায়হান। সে ছাত্র লীগের মানে সক্রিয় নেতা ছিলেন। আপনি দেখেন, শুধু নেতা না, মজার একটা টুইস্ট আছে এখানে। সে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হওয়ার প্রত্যয় জানুয়ারির 5 তারিখ 2020 সাল। মজার বিষয় হচ্ছে এইখানে লাভ রিয়েক্ট দিয়েছে কে দেখেন, এমডি আবু সাদেক, এই সাদেক কায়েম যাকে আপনি সালমান নামে চিনেন। তো 2020 সাল উনাদের আরেকটা বক্তব্য আছে যে ফার্স্ট ইয়ারে ট্রমা থেকে বাঁচার জন্য, পরবর্তীতে ভালো থাকার জন্য ছাত্রলীগ শাস্তে হয়। আমি ধরে নিচ্ছি 20 সালেও কি সাদিক কায়েম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলেন, ছাত্রলীগের সক্রিয় কর্মী, তার পোস্টে গিয়ে লাভ রিয়েক্ট, এই প্রশ্নগুলো কিন্তু সেইগুলো কিন্তু আসে। করবেন আপনি দেখেন এই গুপ্ত শব্দটা কেন আসছে, অনেকগুলো পত্রিকার কাটিং আছে, আমি 2-3টা বলবো দর্শকদেরকে বিরক্ত না করার জন্য। ইত্তেফাকের 45 সেকেন্ড পর আমাদের বিরতি দিতে হবে। দেখেন, প্রথম আসছে, প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি, প্রকাশকাল 21 সেপ্টেম্বর, 5 আগস্টেরও 1.5 মাস সময় পরে। তাহলে কেন প্রকাশ্যে আসতে হলে? যদি তারা শিবিরই করে থাকে উনার ভাষ্য অনুযায়ী, তাহলে তো প্রকাশ্যে আসার কিছু না। তার পরবর্তীতে এই বর্তমান যিনি ডাকসুর জিএস, একইভাবে এবার প্রকাশ্যে এলেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি 2 দিন পরে।
তাহলে একজন একজন করে সামনে আসতেছে। আমরা কেন গুপ্ত বলি এটা উদাহরণ, আমি সবগুলো বলবো না, এইখানে অনেকগুলো বিষয় বলা আছে। দেখেন, আমরা তাদেরকে তো দোষারোপ করছি না যারা হাসিনার আমলে পরিচয় গোপন করেছিল, তাদেরকে আমরা গুপ্ত বলি না। গুপ্ত তাদেরকে বলি হাসিনার আমলে পরিচয় গোপন করে ছাত্র শিবির পরিচয় গোপন রেখেছে এবং ছাত্রলীগের পদ নিয়েছে এবং ছাত্রলীগের হেলমেট বাহিনী হিসেবে ছাত্রদল সহ অন্যান্য অপর ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর টর্চার করেছে। এই সাদেক কায়েমদের কি ছবি ভিডিও ভাইরাল হয় নাই যে জয় বাংলার স্লোগান দিচ্ছে, নির্বাচনী ক্যাম্পেইন করছে? একটা জিনিস লাস্ট আমি শেষ করব, উনি বলেছেন যে ছাত্র শিবিরকে পেলেই মারতো, মারধর করতো, মারধর করাটাকে একটা ইয়ে করে ফেলেছে। সেখানে ছাত্রদলকে কি মারা হয় নাই? ক্যাম্পাসগুলোকে ছাত্রদল যেতে পেরেছে কোনো ক্যাম্পাসে? ওনারা তো তাও পরিচয় গোপন করে ছাত্রলীগ সেজে থাকতে পেরেছে। ওনাদের সাদিক কায়েম, এস এম ফরহাদরা একদিনের জন্য ক্যাম্পাসের হল ছাড়া ছিলেন না, প্রতিটা দিন ক্যাম্পাসে ছিলেন। এখন আমাকে বুঝান যে কোন ভাবে ছিলেন, কোন পরিচয় ছিল, সেটা আমার জানা যাবো। শাকিল, আপনার কাছে এই প্রশ্নটা থাকবে, এই যে কথাগুলো জীবন তুলেছে, এবং আমার যে প্রশ্নটি সেটি হলো যে এই শাহবাগের যে ঘটনা, এই ঘটনায় ডাকসুর যে নেতারা গিয়েছিলেন, তারা কেন এই ধরনের ঘটনার সাথে জড়িয়ে পড়লেন? আমি বলছি না যে তারা মেরেছেন বা তারা মেরেছেন, বরং তো তারা তো দায়িত্বশীল হওয়ার কথা ছিলেন। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটু বিরতি। ইসলামী মির্জাপুর জিরাওয়ারে আবার স্বাগত জানাচ্ছি। রেজাউল করিম শাকিল, আপনার কাছে যে প্রশ্নটা ছিল, যে এই যে কথাগুলো বলছেন জিয়ন, এই যুক্তি খণ্ডন করুন যে আপনাদের আর একটি বিষয়, যে ডাকসুর নেতা যখন আপনি হয়ে যান তখন ইসলামী ছাত্র শিবিরের পরিচয়টা কিন্তু পরে থাকে, কারণ ডাকসুর নেতা দায়িত্বশীল জায়গা। এই শাহবাগে এই ধরনের ঘটনার পরিস্থিতি তৈরি হলো কেন? এবং যেটি জিয়ন বললেন যে একজন সাংবাদিক আসলে কি সে কোনো রাজনৈতিক মতাদর্শের কিনা, কিন্তু আর এটাও আমি জানতে চাই যে একজন সাংবাদিক অবশ্যই রাজনৈতিক মতাদর্শের হতে পারে সে স্টুডেন্ট, কিন্তু যখন সাংবাদিকতা করবেন তখন কিন্তু মতাদর্শটা একদমই পাশে রেখে আসতে হয়। দেখুন, যে সাংবাদিকের ব্যাপারে বলতেছেন, যদি তিনি এরকম কোনো ঘটনা ঘটায় থাকেন, আমাদের ক্লিয়ার স্টেটমেন্ট, তার বিরুদ্ধে অ্যাকশন নেন, আমরা এই বিষয়ে আপনাদেরকে কোঅপারেট করব। উনি মাঝহারের কথা বললেন, আমাদের ডাকসুর কেরিয়ার সম্পাদক। তো মাঝহার যেই মানববন্ধনটাতে ছিল রাজু ভাস্কর্যে, সেইটা শুধুমাত্র ওই একটা ইস্যুতে ছিল না, সেটা ছিল একই সাথে ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট বাতিল এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার ব্যাপারে, যেইটা ছাত্র শিবির আগে থেকেই যে শব্দটা নয় দফার মধ্যে ছিল, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। আরেকটা ব্যাপার আছে, সেই মানববন্ধনে ইন্টারেস্টিংলি ছাত্র দলের একজনও ছিল, ঢাকা ইউনিভার্সিটির স্যার এফ রহমান হলের ছাত্র দলের, তার নাম হচ্ছে মাহাদি হাসান। এখানে আমার কাছে লেজুর ভিত্তির রাজনীতি, এটা ছাত্র দলেরও ইস্যু, কিন্তু যে লেজুর ভিত্তির রাজনীতি কেউই আসলে চায় না। স্পেসিফিক ওই প্রোগ্রামেই ছাত্র দলেরও একজন ছিল, মাঝহারের পাশেই এক পাশে দাঁড়ানো ছিল। আমি আপনাকে দিচ্ছি, মোহাম্মদ মাহাদি হাসান আমার হলের ছোট ভাই, মোহাম্মদ মাহাদি হাসান বাংলাদেশ জাতীয় ছাত্রদল স্যার এফ রহমান হলের সে। তারপর হচ্ছে সদস্য, তারপর হচ্ছে উনি বলুক দায়িত্ব নিয়ে সদস্য, আপনি দেখেন এখানে আছে, তার বিস্তারিত পরিচয় এখানে আছে। থার্ড হলো, সেখানে ছিল হাসিবুল ইসলাম, যে সমন্বয়ক ছিল হাসিব, সে এখন রিসেন্টলি হয়তো যুব শক্তি বা এনসিপিতে জয়েন করেছে। সো এইটা যে মাঝহারে পাতানো কোনো আন্দোলন ব্যাপারটা তা না। একটা সেকেন্ড হইল, গতকালকে ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা আমান ভাই, তিনি বললেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এখন যিনি সভাপতি, সেই সভাপতি ইয়ামিন, সে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা প্রোগ্রামে লিড দিয়েছে। উনি অন ক্যামেরায় বলে গেছেন যে রাতের মধ্যে ইয়ামিনকে নিষিদ্ধ করা হবে। এখনো পর্যন্ত ইয়ামিনের নিষিদ্ধের কোনো খবর আমরা পাই নাই। সো ইয়ামিন এটা লিড দিয়েছে কখন আন্দোলনটা, ছাত্র রাজনীতি নিষিদ্ধের আন্দোলন? এটা আমার কাছে ডকুমেন্ট আছে যে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন হয়, সেই আন্দোলনের প্রেক্ষিতে বেগম রোকেয়া সেই আন্দোলন 5 আগস্টের পরে, সেই আন্দোলনের পরে বেগম রোকেয়াতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ও। এরপরে ছাত্রদল আবার বেগম রোকেয়া কমিটি দেয়। খুবই মজার বিষয় হলো, সেখানে ইয়ামিন সেই কমিটির সভাপতি হিসেবে আবির্ভূত হয়। তো এই যে ব্যাপারটা, আপনারা যে অ্যাকিউজ আমাদেরকে করতেছেন, এই অভিযোগে আপনাদের ইউনিভার্সিটির সভাপতি পর্যন্ত অভিযুক্ত। তো এই বিষয়ের প্রশ্নের উত্তর আশা করি ভাই দিবেন।
মোসাদ্দেক জুবাইয়ের ব্যাপারে আপনি যে প্রশ্নটা করেছেন, মোসাদ্দেক জুবাইয়ের ব্যাপারে ওনারা যে প্রশ্নটা করেন যে তারা সবচেয়ে বিতর্কিত নেতা, তারা মব করেছে, এই করেছে, সেই করেছে, আমার স্পেসিফিক প্রশ্ন, মোসাদ্দেক জুবাইয়ের কি কারো গায়ে হাত দিয়েছে? এই পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে তারা 5-6 বছর ধরে অ্যাক্টিভিজম করতেছে। মোসাদ্দেক জুবাইয়ের আজ পর্যন্ত কারো গায়ে হাত দেওয়ার কোনো একটা অ্যালিগেশন কেউ দিতে পারবে কিনা? সেকেন্ড হইল, মাহমুদ ডাকসুর একজন প্রার্থী ছিল। মাহমুদকে যখন আক্রমণ করা হয়, মাহমুদকে যখন হলে যে খোঁজা হইলো, তারপর থানায় যে আক্রমণ করা হলো, সেটা ভিডিও আছে। উনি অস্বীকার করেছেন যে মাহমুদ এবং হাসিবের উপর আক্রমণ হয় না, কিন্তু এটা ভিডিও আছে যে তাদেরকে মারতে মারতে থানার ওসির রুমে ঢুকানো হচ্ছে। তো ডাকসুর একজন সম্পাদক হিসাবে ঢাকা ইউনিভার্সিটির একজন রানিং স্টুডেন্টের ব্যাপারে মোসাদ্দেক এবং জুবায়ের সেখানে যেতে পারে। তারা ফেসবুকে ঘোষণা দিয়ে গেছে, তারা কোনোরকম গুপ্তভাবে সেখানে যায় নাই। এখন ব্যাপার হলো যে সেখানে যে তারা দেখতেছেন যে সেখানে ছাত্রদলের 200-র উপরে লোকজন মব করতেছে। যারা মোসাদ্দেক জুবায়েরদেরকে মবস্টার বলে ডাকে, তাদেরকে মব করার জন্য অ্যাকিউজ করে, মোসাদ্দেক জুবায়েরের যৌক্তিক আন্দোলন যাদের কাছে মব মনে হয়, তারা শাহবাগ থানায় প্রকাশ্য দিবালোক মিডিয়ার সামনে হামলা করে, সেটা তাদের কাছে মব মনে হয় না। ছাত্রদলের কাছে নারী মাত্র 2 জন, একজন হচ্ছে তারেক রহমানের কন্যা জাইমা রহমান, আরেকজন হচ্ছে আমাদের মানসুরা আপা। ছাত্রদলের কাছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মোনামি ম্যাম কোনো নারী না। ছাত্রদলের কাছে আমাদের জুমা কোনো নারী না, রাফিয়া কোনো নারী না, উম্মু সালমা কোনো নারী না, মার্দিয়া মুমতাজ ওনারা কোনো নারী না। ছাত্রদল উনি যে ইমির কথা বললেন, ছাত্রদল কি এদেরকে নিয়ে ফটোকার্ড করে? অশ্লীল ফটোকার্ড, এখানে আমি কয়েকশো ফটোকার্ড ছাপাই আনছি, আপনি যদি আমাকে সময় দেন আমি দেখাইতে পারবো। উনি বলছেন ইমির কথা, যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাহবাগে কর্মসূচি করতেছে। ইমি সেখানে সেই কর্মসূচিতে ওদেরকে নরমালাইজ করতেছে। ছাত্রলীগকে নরমালাইজ করার যে প্রোগ্রাম ইমি হাতে নিয়েছে, মোসাদ্দেক জুবায়ের ইমির গায়ে হাত দেয় নাই, অন ক্যামেরা আছে। মোসাদ্দেক জুবায়ের ইমির গায়ে হাত দেয় নাই, তারা পুলিশের সাপোর্ট করে নারীর গায়ে হাত দিতেও পারে, আসলে দেয় নাই। উনি প্রমাণ থাকলে দেখায়। প্রশ্ন আসে কখনো মোসাদ্দেক জুবায়ের তাদের পুরো অ্যাক্টিভিজমে কোনোদিন কারো গায়ে হাত দেয় নাই। ওনারা যে মবের কথা বলেন, কোনো গালিও দেয় নাই। ওনারা যে মবের কথা বলেন, সেই মবে ওনারা সাংবাদিক পর্যন্ত পেটান। আর মোসাদ্দেকদেরকে যে মবের কথা বলেন, মোসাদ্দেকরা তাদের হোল লাইফে তার উপরে গায়ে হাত দেন না। এই যে দেখেন, আমি শেষ করছি, আমি একটু 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমি একটু 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। মোসাদ্দেক জুবায়ের ব্যাপারে ওনারা বলতেছেন, গতকালকে ওনারা বদরগঞ্জে আমাদের ব্যাপারে গুজব ছড়িয়েছে যে এক জামাত নেতা মসজিদের টাকা আত্মসাৎ করেছে, রংপুরের বদরগঞ্জ। জি, সেখানে ইসলামী ফাউন্ডেশন তদন্ত করেছে, তদন্ত করে প্রমাণ করেছে এটি ভুয়া। দেখেন, এভাবে একের পর এক গুজব, অপপ্রচার, এগুলোর মাধ্যমে এগুলোর উপরে আসলে ওনাদের রাজনীতিটা দাঁড়ায় আছে। ওনারা এক একটা ঘটনা ঘটাবে এবং বলবে এটার অন ক্যামেরা রেকর্ড থাকার পরেও প্রকাশ্য শত শত মিডিয়ার সামনে ওনারা মারার পর ওনারা বলবে আমরা মারি নাই। আমরা একদম শেষ, আমি ওনার উত্তর পাইনি। আমি বললাম যে ঢাকা মিলের সাংবাদিক ইফতেখার হোসেন সিফাত আমাদের আমি বলেছি অ্যাকশন নেন, আমরা হেল্প করব। আমি এইটাই বললাম। আপনি মাজারুলের ব্যাপারে বললেন, আমি তো শুধু মাজাহারের কথা বলিনি, আমি আরো কয়েকজনের নাম বলেছি। তিতুমিরের সেক্রেটারি মুনতাসির আনসারী, রাজশাহী মেডিকেলের মোত্তাকিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুমন, আপনাদের আমান ভাই গতকালকে বলে গেছেন ইয়ামিনকে নিষিদ্ধ করবেন। সেটা জানি না, আমি সেটা যেহেতু জানি না সেটা কথা বলছিলাম। আপনি জানেন না এটা স্বীকার করেন, আপনি জানেন না সেটা স্বীকার করেন। শব্দ বলেছেন যেটা আমি জানি না, আপনি আমাকে আটকালে এটা তো উত্তর দিতে পারবো না, সেটা পরবর্তী টকশোতে বলবো। ইস্যুটা হচ্ছে, দেখেন, একই রুমে থাকার পরও কিন্তু মশিউরও তার স্ট্যাটাসে বলেছিলেন ছাত্র শিবিরের সভাপতি একই রুমমেট চিনে না। এখন কথা হচ্ছে, গুপ্তের বিষয়টা যখন তাদেরকে বলা হয়, তারা সেটার উত্তর দিতে পারেন, এজন্য প্রতিপক্ষকে অন্যভাবে ফ্রেমিং করে এটাতে অ্যাটাচ করতে বলাটা জরুরি কেন? জরুরি কেন? কারণ হচ্ছে তারা প্রকাশ্যে সবাইকে নিয়ে রাজনীতি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কমিটি নেই। আমি যখন জিজ্ঞেস করেছি অন্য একটা উনি বলেছে আমাদের কমিটি নেই, জনশক্তি আছে। সেই জনশক্তি আসলে কারা সেটা আমরা জানি না। সেই জনশক্তিতে ক্ষেত্র বিশেষে জনশক্তি কেন? ছাত্র শক্তি না, তাদের ছাত্র শিবিরের প্রতিটা হলে যেসব নেতাকর্মী আছে তাদেরকে তারা জনশক্তি বলে। আমি যখন বলছি কারা, সেই ব্যক্তিগুলো কারা, সবাই চিনে, শুধু ওনারা চিনে না। কমিটি হলে কিন্তু আপনি বলতে পারবেন। এই যে দেখেন, আমি শেষ করি, আপনার প্রশ্ন আমাদেরকে সবাই চিনে, শুধু ওনারা চিনে না। আপনি যেই ব্যক্তির নাম বলেন, এই রোকেয়া বিশ্ববিদ্যালয় যদি ধরিও, সে ছাত্র দলের পদে আছে বিদায় আপনি বলতে পারছেন, কিন্তু পদে না থাকলে সেই দায় দিতে পারতেন। আপনারা কিন্তু সেই জায়গায় কৌশলী হয়েছেন। আপনাদের কমিটি নেই, কেউ কিছু করলে দায় নিবেন। এই যে সাংবাদিকের কথা বললাম, সেই সাংবাদিকও গুপ্ত শিবির যে না, সেটা কিভাবে জানবো? আজকে কমিটি থাকলে
থাকলে কিন্তু আমরা ধরতে আজিল পারতাম হক জিয়ন সে ছাত্র এবং শিবিরের রেজাউল কোনো করিম নেতা কিনা। শাকিল, আমরা সেটা ধরতে পারিনি এই কারণে। দুইজনকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা সহ অবস্থান চাই। এই যে সহ অবস্থান, এই সহ অবস্থানের কথাটাই গত 17-18 বছরে বলা হয়েছে, এবং সহ অবস্থান না থাকলে কেমন পরিস্থিতি হয় সেটা হারে হারে ইসলামী ছাত্র শিবির যেমন বোঝে, জাতীয়তাবাদী ছাত্র দলও বোঝে। আমরা চাই এরা দুইজনই তাদের মতাদর্শের রাজনীতি করুক, তারা তাদের মত প্রকাশের জন্য মিছিল করুক, কিন্তু সহ অবস্থানে করুক। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।